তোমরা কি বুঝতে পারো যে কে ভাইরাল যেতে চলেছে বা এরকম টাইপ? হ্যাঁ অবশ্যই, আগে থেকে প্রেডিক্ট করা যায়? হ্যাঁ অবশ্যই করা যায়। তো ধরো সাপোজ আজকে আমি যদি দোকান খুলি, আমি ভাববো যে আমার দোকানে কিরকম মার্কেটিং করবো না, আমি ভাইরাল হয়ে গেলে আমার দোকানে মার্কেটিং হবে। একদম। তাহলে যদি কোনো দোকানের লোক হয়, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ কি করা উচিত, মানে অ্যাজ এ ফুড ব্লগার? দেখো দাদা, আমি বলে দিচ্ছি মার্কেটিং করা উচিত। আমি ফুড ব্লগিং যখন শুরু করেছিলাম তখনকার ফেজ আর এখনকার ফেজের মধ্যে প্রচুর ডিফারেন্স। আমি যখন ফুড ব্লগিং শুরু করেছিলাম তার আগের থেকে যারা ফুড ব্লগিং করতো তারা নর্মাল রেস্টুরেন্ট ব্লগ করতো। আমি গিয়ে আমার একটু স্টোরিটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই। লকডাউনের ঠিক আগে আগে আমার ব্লগ শুরু 2019। আচ্ছা। হ্যাঁ 19 এর শেষ দিক থেকে 29 সেপ্টেম্বর সম্ভবত। আচ্ছা। তারপরে লকডাউনের ফেজ জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে লকডাউন করলো। তখন ফুড ব্লগ কিরকম ভাবে করতে? এবার বলছি, লকডাউনের আগে তো আমি বাইরে বেরিয়ে বেরিয়ে পয়সা দিয়ে খাবার কিনে খেতাম। আমার অর্থোপেডিকের বিজনেস ছিল এবং সেই টাকায় যে ব্যবসার যে লাভের টাকাটা হতো সেই টাকাটা দিয়ে আমি ফুড ব্লগিং করতাম, আর বাকি টাকাটা আবার ব্যবসায় রোল করতাম। মানে আমার ব্যবসা করার কোনোদিনই কোনো ইচ্ছে ছিল না, আমি ফুড ব্লগিং এ দাঁড়াবো বলে এই খরচা তো একটা লাগে। আমার বাবা ডিরেক্টলি মুখের উপর বলে দিয়েছিল যে ফুড ব্লগিং করার জন্য আমি তোকে একটা টাকা দেবো না, তুই নর্মাল রেস্টুরেন্টে খেতে যা, আমি তোকে পয়সা দেবো, কিন্তু ফুড ব্লগিং করার জন্য পয়সা দেবো না, সাপোর্ট করবো না। তো আমি ওইভাবে পয়সা রোল করে করে বিজনেস করতাম। ডেফিনেটলি সবার মা বাবা চাইবে কেউ ছেলে সরকারি চাকরি করুক বা ব্যবসা করুক, দাঁড়িয়ে যাক। কেউ কারোর মা বাবা এখন হয়তো সেই ফেজে দাঁড়িয়ে এখন অনেকে চিন্তা করতে পারবে আমার ছেলে ইউটিউবার হোক, কিন্তু এখনো সবাই জিজ্ঞাসা বলে না। তো সেই সময়টা দাঁড়িয়ে থেকে আমি শুরু করলাম। লকডাউন পড়ে গেল, বাড়িতে মা ভাত ডাল মাংস বানাতো, ভিডিও করতাম খেয়ে খেয়ে, এসএমআর ভিডিও হয়ে যাচ্ছিল। হঠাৎ করে একদিন লকডাউনে একটা ছেলে রানাঘাট থেকে সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করতে আসে। তো তার নাম হচ্ছে সাগর। আচ্ছা, কি ওই ওটা আমার ফার্স্ট ভিডিও। ওটা কি ওই দাঁড়াটাই যে দাঁড়াটার মানে গলায় একটুখানি দেখেছি, এই যে রিসেন্টলি মিষ্টি নিয়ে যাচ্ছে দেখছিলাম কিছু? এখন তো এরকম প্রচুর, ঠিক আছে, কিন্তু আমি যখন বলছি 5 বছর আগের কথা তোমাকে, তখন সাগর বলে একটি ছেলে ছিল, সে রানাঘাট থেকে সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করতে আসতো। এবং আমাকে একটা দাদা ফোন করে বলে যে ভিডিও করবি, একটা এরকম একটা ছেলে আসে মিষ্টি বিক্রি করছে। বললাম মাংস ভাতের ভিডিও চলছে না, মিষ্টির ভিডিও কি করে চলবে? বলছে না, ছেলেটা রানাঘাট থেকে সাইক্লিং করে মিষ্টি বিক্রি করতে আসে ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা রাত 2টোর সময় মিষ্টি প্রিপেয়ার করে ভোরবেলা 4টেয় বেরিয়ে এখানে কলকাতায় ঢুকে 10টার সময়, মানে 6 ঘন্টা 7 ঘন্টা সাইকেল চালিয়ে ট্রেনে করে 5 টাকা করে সব মিষ্টি সাইকেলে করে আসে। লকডাউন তো, ট্রেন বন্ধ তো, সাইকেলে করে আসছে। তো আমি বললাম ঠিক আছে করি। তখন আমার ইন্টারেস্ট নেই, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 400 কি 700 গেলাম। অন্য যেসব ভিডিও করি তার থেকে একটু আলাদা। তোমাদের যে ভ্লগস গুলি, বাই দ্য ওয়ে ওদের ভ্লগস গুলি খুব ভালো হয়, তোমরা দেখো। হ্যাঁ, অসাধারণ স্টোরি টেলিং। তো সেই রকম একটা স্টোরি টেলিং ভিডিও বানালাম। ও সাইকেলে নিয়ে যাচ্ছে মিষ্টি বিক্রি করতে করতে, ব্যাকগ্রাউন্ডে ওর ভয়েস চলছে, একটা জায়গায় দাঁড়িয়ে ওর ইন্টারভিউ, ও মিষ্টি বিক্রি করছে, আমরা সেই মিষ্টিটা খেয়ে লাস্টে রিভিউ করছি, দ্যাটস ইট। সেদিনকে রাত্রিবেলা রোস্টেড কার্টের দেবাংশুদা বলে একজন আছে, আশা করছি তুমি চিনবে। রোস্টেড কার্ট হচ্ছে স্ট্রিট কাবাবের কিং। গড়িয়াতে, মানে ইয়েতে তোমার বোসপুকুরে দোকান। তো সেই দেবাংশুদাকে গিয়ে আমি ভিডিওটা দেখালাম, দেবাংশুদা ভিডিওটা বানিয়েছি, চলবে বলে মনে হয়? বলছে দেখো আপলোড করে, তবে ভিডিওটা মনে হচ্ছে কন্টেন্টটা সলিড আছে। পরের দিন আমি ভিডিওটা আপলোড করি, সন্ধ্যেবেলা 6টায় ভিডিওটা আপলোড করি এবং 4 ঘন্টায় 200টা ভিউ। আমি ঘুমিয়ে পড়ি, আমি জানি যে এটাও চললো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 1 লাখ ভিউ এবং আমার সাবস্ক্রাইবার 7000। একদিনে, এক রাতে, জাস্ট 7-8 ঘন্টা স্ক্রল করছি, 7000 থেকে 7200, স্ক্রল করছি 7400, 8000, 9000, ভিউ বাড়ছে, 4 লাখে গিয়ে ভিডিও পৌঁছালো। আর আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল 12,000। সেক্ষেত্রে একটি ব্লগারকে আমি অ্যাপ্রোচ করেছিলাম তার 2 দিন আগে ব্লগ করার জন্য, কারণ তার একটা কন্টেন্ট ভাইরাল হয়েছিল, দাদা একটা কোলাব করা যেতে পারে। সে বলেছিল আমার সময় নেই, আমি এরকম যাকে তাকে সময় দিই না। ঠিক তার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সে আমাকে 2 দিন পর মেসেজ করে যে ভাই তুমি তো বলছিলিস একটা ভিডিও করার কথা, চল একসাথে করি। আমি তখন বলেছিলাম আমারও সময় নেই দাদা, আমি এই কথাটা তাকে বলেছিলাম। এবং আমি লিটারালি বিশ্বাস করো সেই সময় কোলাবের জন্য সবার কাছে মেসেজ করেছি, সবার কাছে, দাদা একটা ভিডিও কোলাব করতে চাই। এটা কিন্তু আমি ভাইরাল হওয়ার আগের ফেস বলছি তোমাকে। কেউ লিটারালি পাত্তা দেয়নি। বেলগুড়িয়াতে একটা ব্লগার থাকতো, নাম করা 35,000 সাবস্ক্রাইবার, সেই ব্লগারকে বলছি আমার পক্ষে সময় না, এখন সময় হবে না, আগে নিজে থেকে গ্রো কর তারপরে। একজন আছে রাইড এন্ড বাইট, অমিত দা আমাকে না করে দিয়েছিল, করবে না, কিন্তু অমিত দা আমাকে 1.5 ঘন্টা ফোনে বুঝিয়েছিল কেন করবে না। যে
আলটিমেটলি কোল্যাবটা সবকিছু নয়, কাজ নিজেকেই করে দেখাতে হবে। নিজের ফেস ভ্যালুটা এক্স্যাক্টলি, রাত্রি 1:30 থেকে 3টা অব্দি কথা হয়েছিল আমার সঙ্গে অমিতদা। যাই হোক, ওই ভিডিওটা আমার লাইফ চেঞ্জিং ভিডিও। এবং আমি তখন ফেস করলাম, লকডাউনটা উঠলো আস্তে আস্তে, যে আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে পয়সা দিয়ে খাচ্ছি, তাতে রেস্টুরেন্টটার ফ্রিতে প্রমোশন হচ্ছে, তারা গিয়ে লোকে গিয়ে খেতে যাচ্ছে সেখানে, আলটিমেটলি কোনো লাভ নেই আমার। আমি একটা 200 টাকার খাবার কিনে খেয়ে আমার যা ভিউ পাচ্ছি, সাগরের থেকে আমি 20 টাকার খাবার কিনে খেয়েছিলাম, একটা রসগোল্লা, একটা পান্তুয়া, একটা ছানার জিলাপি আর একটা লেডিকেনি। আমি সেখান থেকে সাগর বিশ্বাস করবে না, ওই লকডাউনের ছেলেটা দেওয়া, তারপরে দুর্গাপুজো আসলো, দুর্গাপুজোতে সাপুরজিতে একটা আবাসন আছে, সেই আবাসনে ও 10,000 পিস রসগোল্লার অর্ডার করলো আমার ভিডিও দেখে, এবং আমি ওকে বাইকে করে নিয়ে গেছিলাম সেই ভিডিওটা, মানে রসগোল্লাটা ডেলিভারি করতে, কারণ ওর কাছে সেই সময় কোনো জায়গা ছিল না বা যাওয়ার কোনো ব্যাপার ছিল না যে কিসে যাবে, আমি ওকে বাইকে করে নিয়ে গেছিলাম রসগোল্লা ডেলিভারি করাতে। তারপরে আসলো, আমি ভাবলাম তাহলে এদেরকেই হেল্প করি। আমি দেখলাম এসএসকেএম এ ঘুগনি কাকু 10 টাকায় আনলিমিটেড ঘুগনি, সেই ফার্স্ট ভিডিওটাও আমার। ঠিক ঠিক ঠিক, ওটাও ঠিক আছে, দেখেছি। এখনকার দিনের রাইদি নন্দিনীর মাঝখানে এই ভিডিওগুলি হারিয়ে গেছে। এসএসকেএম ঘুগনি কাকুর কাছে ভোরবেলা 6টার সময় একদিন গেলাম। এখন ওই কাকুটার কি কন্ডিশন বলছি আমি রিসেন্টলি দেখছিলাম, ওই এখনো বিক্রি করেন। হ্যাঁ, মানে কিছু একটা কারণে কারোর সাথে একটু কিছু ঝামেলা টেমা লেগেছে, ওটার ভিডিও ছেড়ে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই তো সমস্যা ব্লগারদের দাদা। আমি যদি ভালো ট্রিটমেন্ট না পাই, তাকে আমি খারাপ বলে দিলাম, কিন্তু হয়তো তার মানসিক সমস্যা হয়তো খারাপ, বা সে হয়তো এখন মানসিক কোনো সমস্যায় ভুগছে, ওনার প্রচুর চাপ, পুলিশ এসে ওনাকে উঠিয়ে দেয়, এগুলো কিন্তু কেউ বলে না, এগুলো ওনাকেই বলতে হয় ভিডিওতে। ভিডিওতে কেউ নিজে থেকে বলে না, কোনো ব্লগার বলে না। যখন লোকজন জিজ্ঞেস করে আনলিমিটেড দেবেন তো, আমি প্রথম দিন যখন গেলাম দাদা 8টার সময় ওনাকে পাইনি, আমাকে তার পাশেই আরেকজন নকল আছে, সেটাও হয়তো দেখে, হ্যাঁ নকল অন্নপূর্ণা ঘুগনি, সে ফুড কালার মিলিয়ে বলছে না ইধার মে আনলিমিটেড নেই মিলতা है। তো পাশ থেকে দুজন বললো না, উনি যার কথা বলছো উনি সকাল 6টায় আসে, 7টা 7:30টায় শেষ হয়ে যায় ওনার, এতটাই সেল স্বাভাবিক। ওই দিনকে আমার বাবা আমাকে ফার্স্ট সাপোর্ট করে, মানে আমি বুঝতে পারলাম। ভিডিওটা সাগরের ভাইরাল হয়েছিল, রাস্তা দিয়ে বেরোতাম, 1,000 জনের মধ্যে 2-1 জন এসে বলতো দাদা তোমার ওই সাগরের ভিডিওটা করেছো না, খুব ভালো লেগেছে, এইটুকু। সেলফি তোলার পার্ট তখনও শুরু হয়নি। আচ্ছা, তো এটা দেখে বাবার একটু ভালো লাগা শুরু হলো। আমার দাদার বিয়ে ছিল, এক্স্যাক্টলি আমার দাদার বিয়ের আগের দিন আমি এসএসকেএম ঘুগনি কাকুকে ডিসকভার করতে যাই, যেদিন পাইনি আনফরচুনেটলি। তা আমি ভাবলাম যে এই কন্টেন্টটাও আমাকে করতে হবে। দাদার বিয়ের দিন সকালবেলা আমি এসএসকেএম এ যাব, আমার মা আমাকে যেতে দিচ্ছে না, আমার বাবা তখন আমাকে বলল যে কেন যাবে না, না রে তুই যা, ভিডিওটা করে। লিটারালি বিশ্বাস করবে না, এসএসকেএম ঘুগনি কাকুর ভিডিও করি, খুব ভালো মানুষ, ওনার জন্য আমি ফান্ড রেজ করি। কিসের জন্য ফান্ড রেজ করো? ওটা ব্যবসা। দাদার ফোন ছিল না, কাকুর ফোন ছিল না, আর কাকুর আর্থিক অবস্থা অবশ্যই খারাপ, নাহলে তো কেউ নিজের ইচ্ছায়, আজকে তুমি আমি তো ভ্যান মানে সাইকেল নিয়ে হাড়ি নিয়ে ঘুগনি বিক্রি করতে বেরোবো না। ঠিক ঠিক, আমরা চাইবো একটা স্টেবল কোনো ব্যবসা হোক, সে তো ঠিক। কিন্তু খুব কোইন্সিডেন্টলি ওনার হাড়িতে ঘুগনি কোনোদিনও শেষ হতো না, একটু হলেও থাকতো, মা অন্নপূর্ণার আশীর্বাদ। এবং কাকুর মধ্যে একটা দৈবিক ক্ষমতা আছে, এটুকু আমি বুঝতে পেরেছি। কাকু, আমি বিয়ে করেছি কাকু জানে না, আমি বিয়ের পর যখন কাকুর কাছে গেছিলাম, কাকু বলছে বাড়িতে লক্ষ্মী এসছে, ভালো করে যত্ন করে রাখবে, এই কথাটা কাকু আমাকে বলেছিল। জানতোই না, কাকু জানেই না আমার বিয়ে হয়েছে। এরকম কি করে জানলে বা কিছু না, আমি এটা করবো না তো, কারণ কাকু যেই ভিডিও করতে যায় কাকু তাকে 1 টাকা করে দেয়। তুমি তো জানো, তুমি জানো কি জানি না, কাকু 1 টাকা করে দেয়, 1 টাকা করে ব্লগারদের দেয়, এটা তুমি রেখো আশীর্বাদ। আমি তোমাকে দেখাই, ওয়েট। কাকুর দেওয়া টাকা আমার মানি ব্যাগে, এই যে দেখো এখনো রয়েছে, আর এইখানে কিন্তু অন্য কোনো খুচরো টাকা থাকে না, এই একটাই 1 টাকা থাকে। আচ্ছা, তো এই কাকুর ব্যাপারটা হচ্ছে, কাকুকে আমি ভিডিও করলাম, ফান্ড রেজ করলাম, কাকুর জন্য ফান্ডিং এ 12,000 টাকা উঠলো। 12,000 টাকা কাকুর কাছে অনেক ব্যাপার সেই সময়। ঠিক, আমি যখন কাকুকে গিয়ে সেকেন্ড বারে বললাম, কাকুর জন্য একটা মোবাইল কিনেছিলাম আর 12,000 টাকা নিয়ে গেছিলাম, আমরা 4 জন ছিলাম। তো গেলাম, কাকুকে যখন বললাম 12,000 টাকা, কাকু পুরো আকাশ থেকে পড়লো। সেই এক্সপ্রেশন আমার ভিডিওতে আছে, আমি ওকে বলে এখন এক্সপ্রেস করতে পারবো না যে কাকুর কি এক্সপ্রেশন ছিল, সেটা তুমি ভিডিওতে দেখলে বুঝতে পারবে, বা যারা আমার ভিডিওটা দেখেছে সেই সময় 8 লাখ মানুষ, তারা বলতে পারবে। তো কাকু নিউজ পেপারে ভাইরাল, আনন্দবাজার, এবিপি আনন্দ,
এবিপি আনন্দতে ওনার ইন্টারভিউ নেওয়া হলো, বাবা, মানে উনি বিশাল ভাইরাল, রাতারাতি ভাইরাল। এরকম তোমার গাইঘাটাতে আছে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি আর 6টা লুচি বিক্রি করে। দেন একটা চপ দাদু আছে, লকডাউনটা তখন শেষ হবে চপ দাদু বলে একজন আছে, তাকে একজন কেউ খোঁজ দিয়েছিল যে এরকম একটা ছেলে আছে। মানে এইটা ছিল এই যদি যেই এসএসকেএম এর যে দোকানটার কথা বলে, এটা ছিল তোমার সেকেন্ড ব্লগ, যেটা সেকেন্ড ব্লগ, এটা আমার সেকেন্ড ভাইরাল ব্লগ। ফার্স্ট ব্রেক ছিল হচ্ছে সাগর, সেকেন্ড ছিল এসএসকেএম ঘুগনি কাকু, থার্ড ছিল হচ্ছে এই ঘুগনি 10 টাকায় আনলিমিটেড ঘুগনি আর 6 পিস লুচি। আচ্ছা, এটা দেন এটা হচ্ছে গাইঘাটায়। আচ্ছা, যার কথা বললে, হ্যাঁ, বাট সে হচ্ছে তার খাবারে ভাইরাল, আলটিমেটলি তার কোনো স্টোরি নেই। হ্যাঁ, ভালো খাবার, লোকে প্রচুর ভিড় করে খায় সেই ক্ষেত্রে। আর এই চপ কাকুর কথা, চপ দাদুর কথা বলছি, দুজন বয়স্ক তুত্তুরে মানুষ, 70 বছর বয়স, আমার বাড়িতে এসছে ঠিকানা নিয়ে কারোর থেকে, এসে বলছে যে বাবা তুমি তো এরকম সবার হেল্প করো, আমাকেও একটু হেল্প করো। আমি বললাম দেখুন আমি তো ওইভাবে মানে হেল্প করি না, আমি ভিডিও করি, খাবারের দোকান হলে ফান্ড রেজ করি, কেউ টাকা পাঠালে সেটা, আর আমার তরফ থেকে কিছু কন্ট্রিবিউশন থাকে, বাট এর বাইরে গিয়ে আমি মানে তখন লোকের মুখে ছড়িয়ে গেছে যে হ্যাংলাবাজ লোকের হেল্প করছে, ভিডিও করছে, তখন এইটা ট্রেন্ডিং। এখন যেমন নন্দিনী রায়দি ট্রেন্ডিং, তখন এই ব্লগটা ট্রেন্ডিং, তার কারণে আমাকে বহু ব্লগার সিম্প্যাথি ব্লগার বলে ডাকতো। আচ্ছা, হেসে উঠি যে আমি নাকি সবার কাছে গিয়ে সিম্প্যাথি গেইন করি তো করি, তাদের লোকটার হেল্প হয়, আমার কিছু যায় আসে না কে কি আমাকে বলে। আমার টিল নাও এখনো দাঁড়িয়ে কেউ যদি আমাকে রাস্তায় দাঁড়িয়ে দুটো খিস্তি দেয়, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি কতগুলি মানুষের উপকার করেছি, তাতে তাদের কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। সে তো সত্যি কথা। তো আমি বললাম, তখন উনি বলছে আমার তো চপের দোকান, কিন্তু আমার চপের দোকানটা বন্ধ হয়ে যাবে একটা টাকা নেই আমার কাছে। তা আমি ওনার কথাটা সিরিয়াসলি গায়ে মাখাই না। ঠিক 4-5 দিন পর কি মনে হয়, আমি নিজে থেকে ওনার দোকানে যাই এবং গিয়ে দেখি ওনার দোকানটা বন্ধ। আমার খুব খারাপ লাগে। আমি বললাম দাদু দোকানটা, আমি বলে তোমাকে তো বললাম আমার তো দোকানটা বন্ধই হয়ে যাবে, টাকা পয়সা নেই। আমি ওনাকে 1000টা টাকা দিলাম, আমি বললাম যা যা মাল লাগে তুমি কিনে কালকে দোকানটা খোলো, আমি ভিডিও করবো। আচ্ছা, পরের দিন আমি যাই, ভিডিও করি, ওনার জন্য আবার ফান্ড রেজ করি। তুমি বিশ্বাস করবে না তোমার আইডিয়া কত টাকা উঠতে পারে ফান্ড রেজ থেকে? 12-15 হাজার টাকা, 51,000, 51,000 টাকা, 51,000 টাকা 5 ঘন্টাতে আমি ফান্ড রেজ বন্ধ করে দিই। এত বেশি আসছিল? গোয়া থেকে একটা দাদা, মানে একটা জেঠি, আমার সাবস্ক্রাইবার, সবাই আমার সাবস্ক্রাইবার যারা টাকা পাঠায়, 4,000 টাকা, ইউএস থেকে একজন 10,000 টাকা, এরকম করে করে 51,000। আমি ভাবলাম এটা মোর দেন এনাফ দাদুর জন্য, এবার ফান্ড রেজটা বন্ধ করে দেওয়া উচিত, অ্যাটলিস্ট দোকানটা চালিয়ে নিতে পারবে। হ্যাঁ, দোকানটা চালিয়ে নিতে পারবে। আমি দাদুকে গেলাম, পরের দিন যখন আমি দাদুকে গিয়ে বলছি দাদু কত টাকা উঠতে পারে, আমার কোনো আইডিয়া নেই, আমার কাছে এখন 2,000 টাকাই অনেক, এইরকম। তখন যখন আমি ওনাকে মানি ব্যাগ থেকে টাকাটা বের করে বললাম 51,000, 51,000 টাকা উঠেছে, তখন উনি আমাকে ভগবান বানিয়ে ফেললো। না বললো তুমি আমার ভগবান, মানে সেই এক্সপ্রেশনও আমার ভিডিওতে আছে, সেটাও আমি তোমাকে বলে ব্যক্ত করতে পারবো না। মানে আমি লোকের জন্য, এবং সমস্তটা আমার ভিউয়ার্সদের আজকে ক্রেডিট, তাদের জন্য আমি কতগুলি মানুষের হেল্প করতে পেরেছি সেটা শুধু তারা জানে আর আমি জানি, আর কেউ জানে না, তার কাউকে জানানোর দরকারও নেই আমার। হ্যাঁ, আমারও অনেক আর্টিকেলস বেরিয়েছিল, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আমার আর্টিকেলস বেরিয়েছিল সেই সময় এটা দিয়ে, এই ফান্ড রেজের জন্য, যে এরকম ব্লগার আমার নাম নিয়ে পুরোটা বেরিয়েছিল সেই টাইমস অফ ইন্ডিয়া থেকে। সে বহু কাহিনী, সাগরকে নিয়েও বেরিয়েছিল, যখন সাগরকে নিয়ে ভিডিও করেছিলাম। তো ওটা ব্যাপারটা ওটাই, সব ফুড ব্লগার কিন্তু আবার কন্ট্রোভার্সি করে না, কেউ কেউ এইসবও করে। এবার এইগুলো দাদা কাউকে বলে বোঝানো যায় না, এটা ভালোবাসা, আর এই ভালোবাসার ভাগ আমি কাউকে বোঝাতে চাই না। আমি যতটুকু পেয়েছি, আমি আমার মা বাবা, আমার ওয়াইফ, আমার মেয়েকে নিয়ে খুব খুশি। আমি এইটুকুই আমার মানে পৃথিবী, আর বাকি তার বাইরে মঙ্গল গ্রহ বা যেতে গেলে সেটা হচ্ছে আমার ভিউয়ার্স।